বুঝুন, কথায় বলে 10-এর লাঠি 1-এর বোঝা, কিন্তু এবার যদি লাঠিগুলো এক এক করে ভাঙতে শুরু করে তাহলে কি বোঝাটা আরও বেশি বাড়তে শুরু করে? এটা নিয়েই নানান রকম জল্পনা কল্পনা। কেন বলছি জানেন? একেবারে বিজেপির 400 পার গ্যারেন্টি, একেবারে রাজ্যসভা থেকে আজ হুঁশিয়ারি দিলেন তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে কংগ্রেসকে। কিন্তু সত্যি এই হুঁশিয়ারির কতটা যথার্থতা রয়েছে, কতটা তাৎপর্যতা রয়েছে এই 400 পার গ্যারেন্টির, জানার চেষ্টা করব আগামী 1 ঘন্টায়। এখন ঠিক ঘড়ি কাটায় সন্ধ্যে 7টা মানেই আপনারা জানেন এক কথায় অঞ্জনের সঙ্গে স্পেশাল শো। তার আগে আলোচনায় আসবার আগে অঞ্জনের সাব প্রশ্ন। আমার প্রথম প্রশ্ন, সামনেই লোকসভা নির্বাচন, তার আগেই রাজ্যসভাতে নমর আত্মবিশ্বাস 370। আত্মবিশ্বাসের রহস্যটা কি? আমার দ্বিতীয় প্রশ্ন, কংগ্রেস 40 পার করতে পারবে না, প্রার্থনা 40 তৃণমূল যেন বাঁচাতে পারে। আত্মবিশ্বাস নিজের জন্য সমস্যা তৈরি করবে না তো? আমার তৃতীয় প্রশ্ন, INDIA জোটের ভাঙনের কারণেই কি এতটা আত্মবিশ্বাস? আমার চতুর্থ প্রশ্ন, বিপক্ষে শক্তিশালী মুখের অভাব, খেয়াখেয়ি রাজনীতিতে কি তীরে এসে ভরাডুবি? এই 4টে প্রশ্ন ভীষণভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে হয় আজকের এই 1 ঘন্টায়, এবং এই তাৎপর্যতার ব্যাখ্যা কতটা সেটা দেবেন রাজনৈতিক ব্যক্তিত্বরা। কিন্তু তার আগে দেখাবো এক বিশেষ প্রতিবেদন, তারপর আসছি বিশদ আলোচনায়। দেখুন। आदरणीय अध्यक्ष जी, अब हमारी सरकार का तीसरा कार्यकाल भी बहुत दूर नहीं है। देश का मिजाज एनडीए को तो 400 पार कर पाई के रहेगा, लेकिन भारतीय जनता पार्टी को 370 सीट अवश्य देगा। রাষ্ট্রপতির বাজেট ভাষণের ওপর রাজ্যসভায় জবাবি বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর আগে সোমবার লোকসভায় প্রধানমন্ত্রী মোদী আসন্ন লোকসভা নির্বাচনে এনডিএ 400-রও বেশি আসন এবং বিজেপি কমপক্ষে 370টি আসন জিতবে বলে আত্মবিশ্বাস দেখিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছিলেন, বিরোধীরা নির্বাচন লড়ার সাহসই হারিয়ে ফেলেছে। দীর্ঘ সময়ের জন্য তারা বিরোধী বেঞ্চেই থাকার সিদ্ধান্ত নিয়েছে। কংগ্রেস সহ বিরোধী দলগুলির ব্যর্থতা তুলে ধরেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর রাজ্যসভা ভাষণ, কি বললেন মোদী, কি প্রতিক্রিয়া? আজ রাজ্যসভায় ভাষণ দিতে গিয়ে দেশের বিভিন্ন বিষয়ে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার ভাষণের মূল বিষয় ছিল দারিদ্র্য বিমোচন, মধ্যবিত্ত শ্রেণীর স্থিতিশীলতা এবং জাতীয় ঐক্য। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে অনুপস্থিত থাকায় বিনোদনের জন্য লোকসভাকে ধন্যবাদ জানান মোদী। তিনি সোনিয়া ও রাহুল গান্ধীকে কটাক্ষ করে বলেন, খাড়গে এত কথা বলেন যে তার 2 বিশেষ কমান্ডো রাজ্যসভায় অনুপস্থিত। मैं उस दिन तो कह नहीं पाया, लेकिन मैं खड़गे जी का विशेष आभार प्रकट करता हूं। बहुत ध्यान से सुन रहा था खड़गे जी उस दिन में, और ऐसा आनंद आया, ऐसा बहुत कम मिलता है। लोकसभा में तो कभी कभी मिल जाता है, लेकिन आजकल वो दूसरी ड्यूटी पर है। রাষ্ট্রপতির ভাষণে ঐতিহাসিক গুরুত্ব আছে। কেউ কেউ কড়া সমালোচনা করতে বাধ্য হচ্ছেন। খাড়গেজির বক্তব্যে বিনোদন হয়েছে প্রধানমন্ত্রী। এনডিএকে 400 আসনের আশীর্বাদ দিয়েছেন খাড়গেজি। आदिवासी और हमारे SC/SC समाज के विद्यार्थियों का नामांकन, मैं कुछ आंकड़े रखना चाहता हूं। उच्च शिक्षा में SC विद्यार्थियों का नामांकन 44% बढ़ा है। हमारी कोशिश यही है कि मूलभूत समस्याओं का समाधान करने के लिए थोड़ा समय लगे, लेकिन मजबूती से काम करें, और इसलिए हमने एजुकेशन पर इस प्रकार से बल दे के काम किया है। कृपा करके जानकारियों का अभाव है तो कहीं हम जानकारियां दे देंगे, लेकिन ऐसे नैरेटिव मत बनाइए ताकि आपकी प्रतिष्ठा भी कम हो, आपके शब्द की ताकत खत्म हो जाए। आप पर दया आ जाती है कभी कभी।
আত্মনির্ভর ভারত নিয়েও বিশ্বাসী প্রধানমন্ত্রী। আগামী 5 বছরের ভবিষ্যৎ উন্নয়নের কথা তুলে ধরে তিনি বলেন, আগামী 5 বছরে ঘরে ঘরে পাইপে গ্যাসের সংযোগের নেটওয়ার্ক গড়ে তোলার চেষ্টা করা হবে। আজ ভারতের যুবরা পড়াশোনা করতে বিদেশে যায়, আমি এমন পরিস্থিতি তৈরি করব যাতে লক্ষ লক্ষ টাকা বেঁচে যায়, তারা ভারতেই উচ্চ শিক্ষা করতে পারেন। মেড ইন ইন্ডিয়া চিপ গোটা বিশ্বে রপ্তানি করা হবে। আপনাদের সঙ্গে তুলে ধরলাম একেবারে বিশেষ প্রতিবেদন। আশা করি বোঝা যাচ্ছে আগামী 1 ঘন্টায় সত্যি কি বিষয় নিয়ে আলোচনা হতে চলেছে। তার কারণ এই 400 পারের গ্যারেন্টি কোথা থেকে আসছে, আত্মবিশ্বাস কোথা থেকে পাচ্ছে বিজেপি, এবং সবচেয়ে বড় কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একেবারে রাজ্যসভায় কাউন্টার অ্যাটাক করে বলছেন 400 পার গ্যারেন্টেড, এবং তার সাথে 370। এই 370 400র হিসেবটা কি? কেন এত আত্মবিশ্বাসী নরেন্দ্র মোদী, কেন এত আত্মবিশ্বাসী কেন্দ্র সরকার, জানার চেষ্টা করবো। একেবারে এই মুহূর্তে আমাদের সঙ্গে আলাপচারিতা করবো। এই মুহূর্তে রয়েছে আমাদের সঙ্গে স্টুডিওতে মাননীয় অরিন্দম সরকার, তৃণমূল নেতা। আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন মাননীয় মাধব দাস, বিজেপি নেতা। আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন মাননীয় রতন বালা, কংগ্রেস নেতা, এবং একই সাথে আমাদের সঙ্গে অনলাইনে জুড়ে রয়েছেন বরিষ্ঠ সাংবাদিক মাননীয় সুরেন্দ্র সোরেন। আপনাদের চারজনকেই ট্রাইব টিভিতে স্বাগত জানাই, এক কথায় অঞ্জনের স্বাগত জানাই। একেবারে প্রথম প্রশ্ন রাখবো রতনবাবুর কাছে। রতনবাবু, আজ একেবারে রাজ্যসভা থেকে নরেন্দ্র মোদী বলে বসলেন, প্রধানমন্ত্রী বলে বসলেন যে রোগের সমস্যা আগে থেকে জানা যায়নি, রোগের সমস্যা নিয়ে আপনারা ভাবেননি, আর তার জন্যই আজকে কংগ্রেসের এই অবস্থা। কি বলবেন? রতনবাবু, আমার প্রশ্ন হচ্ছে, আজ একেবারে রাজ্যসভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলে বসলেন যে আগে থেকে রোগ নির্বাচন করা হয়নি এবং রোগ আগে থেকে বাছাই না করবার জন্যই কংগ্রেসের আজ এই হাল। প্রথমেই সবাইকে ধন্যবাদ জানাই অঞ্জন দা। বিষয়টা হচ্ছে যে মোদী বলছে যে আগে থেকে রোগটা ধরা যায়নি, তো কিন্তু দেখুন একটা জিনিস, একটা ছোট্ট গল্প দিয়ে শুরু করি, বুঝলেন? নিশ্চয়ই, প্লিজ একটু সংক্ষেপেও বলবেন। যে আলালের, হ্যাঁ, আলালের ঘরে দুলাল দেখেছেন তো, শুনেছে উপন্যাসটা? আলালের ঘরে দুলাল, সেখানে এক দুলাল ছিল, সে সব খেতে চায়, ঠিক আছে? তো আজকে ভারতবর্ষের অবস্থা দেখুন, 1% লোকদের 75% ভারতবর্ষের সম্পদ। আদানি, আম্বানি, আদানিদের বর্তমানে যে ভারতবর্ষের সরকার চলছে, সেটা আদানি আর আম্বানিদের সরকার চলছে। আজকে প্রধানমন্ত্রী বলছে যে 400 পার করবে লোকসভা নির্বাচনে। উনি বলতেই পারেন, উনি প্রধানমন্ত্রী হিসেবে বলতেই পারেন 400 বা 500, কিন্তু একটা জিনিস মনে করুন অঞ্জন দা, তিনি এক সময় বলেছিলেন যে ডিজিটাল ইন্ডিয়া করব, মেকিং ইন্ডিয়া করব, এইগুলো বলে কিন্তু ক্ষমতায় এসেছিলেন। আপনি মনে করে দেখেন 2014 সালের নির্বাচনে তিনি বলেছিলেন যে একবার ক্ষমতায় আসলে 15 লক্ষ টাকা করে তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে এবং মেকিং ইন্ডিয়া হবে, ক্যাশলেস ইন্ডিয়া হবে। এই যে জুমলা কথা, পরে যখন জিজ্ঞাসা করা হয়েছিল তখন কিন্তু উনি বলেছিলেন যে না, এটা রাজনৈতিক জুমলা। এই থেকেই একটা জিনিস প্রমাণ হয়ে যায় যে অর্জুনদা, যে এই বর্তমানে যে সরকার চলছে কেন্দ্রে, শুধুমাত্র মিথ্যার উপরে মিথ্যা কথা বলে তারা ক্ষমতায় টিকে আছে। না না, প্রশ্ন হচ্ছে রতনবাবু, সরি ফর ইন্টারাপশন, বাট এই কথাটা বলতেই হচ্ছে আপনাকে। আপনারা এখানে কনফিডেন্স দেখাতে পারছেন, আপনারা নরেন্দ্র মোদী বা বিজেপি বা কেন্দ্র সরকারের দিকে আঙুলটা তুলছেন। প্রশ্ন হচ্ছে, আপনাদের নিজেদের দিকে আঙুল তোলার সময়টা কি এবার আসেনি? আর কতবার, আর কিভাবে নিজেদের আত্ম উপলব্ধি করার সময়টা আপনারা এইভাবেই ভুলে যাবেন? কারণ 24 লোকসভা নির্বাচন অতি আসন্ন। দেখুন, আজকে যে বক্তব্য নরেন্দ্র মোদী মহাশয় রেখেছে পার্লামেন্টে, আজকে দেখুন জওহরলাল নেহরু, তিনি যেই সময় ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন, সেই সময় ভারতবর্ষের আর্থ সামাজিক অবস্থা কিরকম ছিল তার উপর ভিত্তি করে তিনি তখনকার প্রধানমন্ত্রিত্ব চালিয়েছেন। ইন্দিরা গান্ধী যখন প্রধানমন্ত্রী ছিলেন সেই সময় দেশের আর্থ সামাজিক অবস্থা কেমন ছিল তার উপর নির্ভর করে কিন্তু তিনি দেশ চালিয়েছেন। কিন্তু আজকে বড় একটা হাস্যকর লাগছে যে উনি একজন প্রধানমন্ত্রী, প্রায় 2 বারের প্রধানমন্ত্রী, 10 বছর হতে চলল, তিনি সেই সময়কার
আর উদাহরণ তুলে ধরছেন যে জওহরলাল নেহেরু তখন কি বক্তব্য রেখেছিল বা কিভাবে দেশ না, তিনি একদম স্পেসিফিক বলেছেন রতনবাবু বি স্পেসিফিক, একেবারে স্পেসিফিক্যালি নরেন্দ্র মোদী সংরক্ষণ বিলের কথা তুলেছেন, সংরক্ষণ বিলের কথা। হ্যাঁ, সংরক্ষণ বিলের কথা তুলেছেন, ঠিক আছে, কিন্তু অঞ্জনদা একটা জিনিস ভাবুন যে সেই সময় ভারতবর্ষের যে অর্থ সামাজিক অবস্থা ছিল সেইটার উপর ভিত্তি করে এখন তো সেই কথা বললে হবে না। এখন বর্তমানে বিশ্বায়নের যুগে এখন যে প্রধানমন্ত্রী ভারতবর্ষে, দেখুন গোটা বিশ্ব যেভাবে ডিজিটাল এবং ধরুন ক্যাশলেসে বিভিন্ন দেশগুলো চলছে, তার ভিত্তিতে আজকে উনি এই কথা বলতে পারেন না। বেশ 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 বেশ, আমি উত্তর নেব। মাধববাবু রয়েছেন আমাদের সঙ্গে। মাধববাবু কি বলবেন? আসবো রতনবাবু, মাধববাবুর কাছে আসবো। মাধববাবু, একেবারে যেটা বলা হচ্ছে কংগ্রেসের পক্ষ থেকে, যেটা বলা হচ্ছে সংরক্ষণ বিলের কথা নরেন্দ্র মোদী বলতেই পারেন, তার কারণ তিনি প্রধানমন্ত্রী, তিনি বলছেন, বেশ কথা। কিন্তু সব থেকে বড় যে প্রশ্ন সেটা হলো যে কংগ্রেস সরকারের সময়তে একরকম স্ট্যাটিস্টিক্স ছিল আর এখন অন্যরকম স্ট্যাটিস্টিক্স। তাহলে সেই ক্ষেত্রে সেই প্রসঙ্গ টেনে ইতিহাসকে সামনে এনে নতুন করে কম্প্যারিজন কি সত্যিই কোনো জায়গা থাকে? কি বলবেন? দেখুন, প্রথমে বলি রতনবাবু, আপনি যে কথাগুলো বললেন না ডিজিটাল ইন্ডিয়া, আসলে আপনারা সব কিছু দেখেও অন্ধের ভূমিকা পালন করছেন। আর এই মিথ্যা ভাষণগুলো দেওয়ার জন্যই কিন্তু কংগ্রেস আজকে মমতা ব্যানার্জি বলতে বাধ্য হয়েছেন যে 300 আসনের মধ্যে 40টা পাবেন কিনা। মানে সবাই সেই সারা ভারতবর্ষের মানুষ সেটা সবাই বলবে একই কথা। এখন প্রশ্নটা হলো, এই যে সংরক্ষণের কথাটা যে এসছে, আপনি জানেন কি না জানি না, জওহরলাল নেহেরু প্রধানমন্ত্রী হওয়ার পর আসলে যদি আমাদের আম্বেদকরজি যদি না থাকতেন, এই সংরক্ষণটা হতো কি না এসসি এসটিদের জন্য, এটা বড় একটা প্রশ্নবোধক চিহ্ন। আম্বেদকরজি ছিলেন বলেই আজকে এই পিছিয়ে পড়া সম্প্রদায়ের মানুষগুলোকে আজকে একটা সংরক্ষণের মধ্য দিয়ে তাদেরকে একটা জায়গায় আনার চেষ্টা করে গেছেন উনি। আর সেটাকেই সবচেয়ে বেশি মর্যাদা দিয়েছেন কিন্তু এই বিজেপি সরকার। কিন্তু কাজেই এই সমস্ত কথা নয়, ডিজিটাল ইন্ডিয়ার কথা বলছেন, আপনি বুঝতে পারছেন না যে এখন ডিজিটাল ছাড়া কোনো কিছু চলছে না। আজকে সারা ভারতবর্ষের মধ্যে স্কুল দেখুন, এই যে মিড ডে মিল, আপনি সবাই জানি যে মিড ডে মিল নিয়েও অনেক কেলেঙ্কারি হয়েছে, কিন্তু কিছুটা তো কমেছে। এই ডিজিটাল আসার পরে কিন্তু এই দুর্নীতি একটু হলেও কমেছে। কিন্তু মাধববাবু, আপনি ডিজিটাল ইন্ডিয়ার কথা বলছেন, বেশ মেনে নিচ্ছি, কিন্তু প্রশ্ন হচ্ছে নিউটনের 3rd ল নিশ্চয়ই আপনার মনে থাকবে যে প্রত্যেকটি ক্রিয়ার সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া থাকে। আপনি এই ডিজিটাল ইন্ডিয়ার কথা বলছেন, এই ডিজিটাল ইন্ডিয়া হওয়ার জন্যই আধার কার্ডের বিভিন্ন ভেরিফিকেশন থেকে শুরু করে এখন একেবারে টাকা ট্রান্সফার হয়ে যাচ্ছে অন্য একজন লোকের কাছে। প্রশ্ন হচ্ছে যেমন সুবিধা রয়েছে তেমন অসুবিধাও রয়েছে, অসুবিধার দিকগুলো কিন্তু আপনাদের তুলে ধরা। না, অসুবিধা দেখুন, যে কোনো কাজের তার কিছু একটা নেগেটিভ সাইড থাকবে, এটা ঠিক, স্বীকার তো, হ্যাঁ অবশ্যই। কিন্তু এই ডিজিটাল ইন্ডিয়া হওয়ার ফলে যে সুফল সারা পৃথিবীর সঙ্গে যে ভারতবর্ষ যে একটা বিশালভাবে আপনারা ডিজিটাল ইন্ডিয়াটা অ্যাকচুয়ালি মানে টেস্টেড করছেন, তাই তো? না, মানুষের উপর হয়ে গেছে। আজকে দেখুন, আজকে আগে অফলাইনে যে কাজগুলো হতো, এখন চোখের নিমিষে আজকে দেখুন, আজকেই আলোচনা হচ্ছিল আমাদের মধ্যে, দেখুন আজকে ব্যাংকে যদি ডিজিটালভাবে যদি প্রয়োগ না হতো, আজকে ভাবুন তো টাকা তুলতে, টাকা জমা দিতে কি আমাদের কষ্ট হতো, ভীষণভাবে কষ্ট হতো। আজকে আমরা দোকানে যাচ্ছি, কোনো কিছুই করতে হচ্ছে না, সঙ্গে সঙ্গে আমরা ডিজিটালকে ব্যবহার করছি, সঙ্গে সঙ্গে পেমেন্ট করছি। তো সারা ভারতবর্ষের মধ্যে ডিজিটাল এভাবে এগিয়ে যাচ্ছে। আর আপনারা ব্যাকডেট হয়ে পড়ছেন। তো এই ব্যাকডেটের জন্য আজকে কিন্তু মমতা ব্যানার্জি বলতে বাধ্য হয়েছে বেশি পাবেন না। ব্যাকডেট তো আপনারা হচ্ছেন মাধববাবু, আপনারা একেবারে 500 বছরের ইতিহাস টেনে এনে একেবারে এজেন্ডা তৈরি করার চেষ্টা করছেন। শুনুন মাধববাবু, ইতিহাস সবাই বহন করে নিয়ে চলে এবং ইতিহাস ছাড়া কেউ চলতে পারে না। রাম মন্দির থেকে শুরু করে জ্ঞানবাপী প্রত্যেকটি জায়গাতেই ইতিহাস লুকিয়ে আছে, আর আপনারাও পেছনে ফিরে যেতে চাইছেন এবং পেছন থেকে সামনে আসার চেষ্টা করছেন, অস্বীকার করতে পারেন? আমরা দেখুন, এই এনডিএ সরকার না কখনো পিছনের দিকে যায় না, এনডিএ সরকার সবসময় সামনের দিকে এগিয়ে যান বলে আজকে রাজ্যসভায় কিন্তু একটু মুচকি হাসি দিয়ে নরেন্দ্র মোদীজি বলেছেন যে 400 পার করে দেবো আমরা, 370 বিজেপি পাবে এবং তার শরিক দল আরও যে আসনগুলো পাবে, অর্থাৎ 400 পার করবে এবং সেটা হবেই।
নরেন্দ্র মোদীজি বলেছেন সেটা হবে, এবং ভারতবর্ষের মানুষের ভাবমূর্তি থেকেই উনি বলেছেন। নরেন্দ্র মোদী ভারতবর্ষের নাগরিকদের জনগণের মানসিকতা থেকে ভিত্তি করে উনি এই কথাটা বলেছেন। অরিন্দমবাবুর কাছে আসবো। অরিন্দমবাবু, এক কথায় আজকে রাজ্যসভাতে বিজেপি থেকে কেন্দ্র সরকারের পক্ষ থেকে নরেন্দ্র মোদী বলে বসলেন যে 40টি সিটের কথা, যেখানে স্বয়ং মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী রাজ্যের, তিনি বলেছিলেন যে 40টি সিটও পাবে কিনা কংগ্রেস, সেই কথার উপর বেস করেই আজ নরেন্দ্র মোদীও এই একই প্রশ্নবাণ ফেললেন। কি বলবেন? দেখুন, নরেন্দ্র মোদীকে আজকের রাজ্যসভায় বা লোকসভার ভাষণে যতটা দেশের নেতা হিসাবে নিজেকে তুলে ধরতে পেরেছেন, তার থেকে বেশি আমার মনে হচ্ছে তার অভিনেতা সত্তা সেটা অনেক বড়ভাবে বুঝে নিচ্ছে। তার কারণ আমি এটাই বলবো যে অনেক ডিজিটালের কথা, অনেক নানা রকম সাইন ইন্ডিয়া, অনেক কথা চলছে, কিন্তু যেই কংগ্রেসের ওনারা সমালোচনা করছে বা পুরনো গভর্নমেন্টের সমালোচনা করছে, সেই 14 সাল থেকে যদি আপনি দেখেন, 14 সালে প্রাইস হ্যাকিং নিয়ে যে আন্দোলন বিজেপি করেছিল, তারপর থেকে আমরা দেখতে পেরেছি যে গ্যাসের দাম 14 সালে 400 ছিল, আজকে 1000 পেরিয়েছে। সমস্ত জিনিসের দাম, ডিজেল, পেট্রোল, গ্যাস, সার, সব জিনিসের দাম আজকে আকাশ ছোঁয়া। সেই তুলনায় মানুষের কর্মসংস্থান নেই, মানুষের হাতে সেইভাবে কর্মসংস্থান হচ্ছে না বলে আর্থিক উপার্জন নেই। মানুষ ভালোভাবে চলতে গেলে তাদের কর্মসংস্থান বৃদ্ধি করা প্রয়োজন, দেশের শান্তির বাতাবরণ। আপনারা রাজ্যে কি করছেন? আপনারা রাজ্যে কি করছেন? নিশ্চিতভাবে রাজ্যে যে কর্মসংস্থান হয়েছে ইদানিং, তাহলে সেই ছেলেমেয়েগুলো সবগুলো ছেলেমেয়ে যারা রাস্তায় বসে থেকে এতদিন ধরে ধর্ণা করছে, আন্দোলন করছে, অবস্থান করছে, তাহলে তারা কি ফেক কিছু করছে? অবস্থান আন্দোলন করার রাজনৈতিক অধিকার মানুষের। আজকে কোর্টে বিভিন্ন কেসগুলো ঝুলছে, সেই জন্য বিভিন্ন জায়গায় কিছু আপনারা তো সেই কোর্টটাও বিজেপির দিকে ঠেলে দিচ্ছেন। কিছু কাজ সেটা আটকে আছে, এবং সেটা খুব রাজনৈতিকভাবে কোর্টে বিজেপি থেকে এবং কংগ্রেস সিপিএম থেকে কোর্টে যাওয়া হচ্ছে, এবং মানুষের যে চাকরির অধিকার, সেই চাকরির অধিকারকে অনেক জায়গায় আটকে দেওয়ার চেষ্টা হচ্ছে। তা সত্ত্বেও দেখুন, ক্রমবর্ধমানভাবে 21 সালের পর থেকে সরকারি চাকরি এখানকার ছাত্ররা পেয়েছেন, এবং 40% আমাদের গভর্নমেন্টের আমলে যে কর্মসংস্থান সেটা বৃদ্ধি হয়েছে। যেই অনুযায়ী ভারতবর্ষের কর্মসংস্থানের ক্ষেত্রে কিন্তু ভারতবর্ষ পিছিয়ে গেছে। যদি আমরা ভালো একটা দেশ চাই, সেখানে বড় অর্থনীতি প্রয়োজন, মানুষের এনগেজমেন্ট প্রয়োজন, মানুষের স্বাস্থ্যর প্রয়োজন, বিদেশ নীতি সঠিক থাকা উচিত। আমাদের পড়োশীদের সাথে যে সম্পর্ক আজকে পৌঁছেছে, সমস্ত কিছু ব্যাকফুটে যাওয়ার পরেও যে এত বড় বড় কথা বলা যায়, সেটা বিজেপিকে দেখলে এবং তাদের নেতাদেরকে দেখলে বোঝা যায়। বেশ আমরা এই বিষয়ে সমস্ত দিক দিয়ে পিছিয়ে পড়ার পরেও ওনারা নিজেদেরকে আরো ভালো বিজ্ঞাপনে জাহির করতে। আবার সবাইকে সুযোগ দেব, কিন্তু এখন একটু কথা বলতে হবে। আমাদের সঙ্গে এই মুহূর্তে জুড়েই রয়েছেন বরিষ্ঠ সাংবাদিক আমাদের সুরেন্দ্র সোরেন স্যার। সুরেন্দ্রজি, আপনার কাছ থেকে জানার চেষ্টা করব, মূলত 2019 যদি আমি তাকাই, 2019-এর লোকসভা নির্বাচনের দিকে যদি তাকাই, তাহলে সেখানে দেখব যে বিজেপির যে স্টেটগুলোতে 25 থেকে 50% স্ট্রাইক রেট ছিল, সেটা ছিল পাঞ্জাব, জম্মু কাশ্মীর, পশ্চিমবঙ্গ, মণিপুর, ওড়িশা, তেলেঙ্গানা এবং গোয়াতে। এবং একদম 0% যদি স্ট্রাইক রেট ধরা যায়, তাহলে সেটা দেখা যাচ্ছে সিকিম, মেঘালয়, মিজোরাম, অন্ধ্রপ্রদেশ, আন্দামান নিকোবর, পন্ডুচেরি, লক্ষদ্বীপ, কেরল, তামিলনাড়ু, দাদর নগর হাভেলি। প্রশ্ন হচ্ছে, এই 370-এর আত্মবিশ্বাস কোথা থেকে আসছে? একাধারে যেমন 0% স্ট্রাইক রেট দেখা যাচ্ছে, তেমনইভাবে দেখা যাচ্ছে 25 থেকে 50%-এরও রেট। তাহলে কি এই 0% স্ট্রাইক রেটের দিকে নতুন করে নজর দিতে শুরু করেছে বিজেপি? देखिए, पिछले लोकसभा के चुनाव के आंकड़ों पर अगर हम लोग गौर करें तो उससे भी एक बड़े आंकड़े पेश किए गए हैं इस बार। और लोकसभा के भाषण में प्रधानमंत्री नरेंद्र मोदी ने अपने जो 400 के आंकड़े रखे हैं आने वाले 2024 के चुनाव में, जिसके लिए अब बहुत कम समय बचे हुए। देखिए, ये आत्मविश्वास है, और आत्मविश्वास आता है अपने काम से और अपने
काम के भरोसे से, और इस वक्त जो भरोसा ये दिला रहा है प्रधानमंत्री नरेंद्र मोदी को, ये भरोसा आत्मविश्वास भी है और अपने आत्मविश्वास से ज्यादा लोगों के आत्मविश्वास बढ़ाने की कोशिश है, कवायद है। पिछले दिनों जिस तरह से राजनीतिक उठापटक का दौर शुरू हुआ है, जिसकी शुरुआत हुई है बिहार से। बिहार में महागठबंधन के सरकार के मुखिया थे नीतीश कुमार, उसके वापस बीजेपी से गठबंधन कर लेगी। एक ही कार्यकाल में, एक ही उस 5 साल के कार्यकाल के दरमियान आप देख रहे हैं कि एक ही आदमी मुख्यमंत्री के रूप में शपथ ले रहा है, लेकिन अलग अलग दलों के साथ गठबंधन करके। ये राजनीतिक तब्दीलियां, ये राजनीतिक चालें, ये इस बात की संकेत कर रहे हैं कि बिहार के उन 40 सीटों पर जिस पर जो एनडीए गठबंधन के हैं, और उन सीटों के उस प्रदर्शन को दोहराने की कोशिश का ही एक हिस्सा के रूप में देखा जा सकता है कि आखिर क्या वजह रही कि नीतीश कुमार के ठीक ठाक चलते महागठबंधन के मुखिया के रूप में वो वापस बीजेपी की तरफ रुख करते हैं। कुछ आंतरिक बातें होंगी, कुछ दबाव बनाए गए होंगे, या कुछ परिस्थितियां ऐसे तैयार की गई होंगी। वही हालात हम झारखंड में भी देख सकते हैं कि हेमंत सोरेन 31 जनवरी की शाम को गिरफ्तार कर लिए जाते हैं, और ये ईडी के लगातार सम्मन के बाद, यानी 10वें सम्मन के बाद उसकी गिरफ्तारी होती है। तो बिहार में भी महागठबंधन की जो सरकार है, यूपीए की जो सरकार है, उस सरकार से झारखंड मुक्ति मोर्चा को अलग करने की एक दबाव की राजनीति तैयार की गई थी, और उसी का नतीजा था कि हेमंत सोरेन की सरकार जाती है। हालांकि फिलहाल महागठबंधन की सरकार है, लेकिन दबाव की राजनीति है कि महागठबंधन के हिस्से के रूप में, यानी पिछले दिनों जो इंडिया के महागठबंधन तैयार किए गए थे अलग अलग दलों के एक मंच पे लाने की जो कोशिश थी, हालांकि उस कोशिश के धुरी थे नीतीश कुमार, और नीतीश कुमार खुद ही इंडिया के हिस्सा नहीं है, इंडिया गठबंधन के हिस्सा नहीं है, और अरविंद केजरीवाल इंडिया गठबंधन से खुद को अलग कर चुके हैं। ममता बनर्जी इंडिया गठबंधन से अलग बयान दे चुकी है, वो कांग्रेस के साथ गठबंधन नहीं करेगी, ये स्पष्ट हो चुका है। नीतीश कुमार अलग हो चुके हैं। और एक विषय सुरेंद्र जी, और भी एक बात है कि अभी फिलहाल उत्तर प्रदेश का जो हाल है उसके हालात के अकॉर्डिंग ये जो दिखा रहा है कि अखिलेश यादव के ऊपर थोड़ा गुस्सा हुआ है जयंत चौधरी, जो अभी बीजेपी में जोग देने वाला है। इसके अकॉर्डिंग भी थोड़ा बहुत उत्तर प्रदेश में भी थोड़ा टालमटाल परिस्थिति है अभी इसी वक्त, ये भी बता सकता है। और देखिए सपा का स्टैंड फिलहाल क्लियर नहीं है। हाँ, ये बात तो है, लेकिन है कि बसपा बहुजन समाजवादी पार्टी बीजेपी के साथ एडजस्टमेंट की स्थिति में है। अगर एडजस्टमेंट नहीं होगी तो मामला फ्रेंडली ही रहेगा, यह तय है। उत्तर प्रदेश देश के सबसे ज्यादा लोकसभा सीटों वाला प्रदेश है, 80 सीटें वहां से आती है। अगर हम बिहार और बंगाल को मिला लेंगे फिर 80 सीटों के करीब जाती है, 82 सीट होती है। तो 80 सीटों में उनका परफॉर्मेंस मैक्सिमम रहे, इस बात की कोशिश के लिए राम भी साथ निभाएगी, और हिंदुत्व का मुद्दा भी, हिंदुत्व का एजेंडा भी उनकी मदद करेगा। तो ये एक जो वोट है, वोटों के पोलराइजेशन की जो कोशिश है, उसमें नरेंद्र मोदी या बीजेपी कामयाब हुई है, और वोटों के पोलराइजेशन को दूसरे राज्यों में शिफ्ट करने की कोशिश है। यानी राम मंदिर और हिंदुत्व का मुद्दा बिहार में भी कामयाब हो, झारखंड में भी कामयाब हो, बंगाल में भी कामयाब हो, इवन यहाँ तक कि हम कह सकते हैं कि साउथ के स्टेट्स में वहां बीजेपी ने जो कोशिश की है, हालांकि इस बार उनकी वो होने में गिरी है वहां बीजेपी, लेकिन इसके बावजूद भी अपने परफॉर्मेंस को ठीक ठाक करने की, सुधारने की पूरी कोशिश है। नॉर्थ ईस्ट के स्टेट में उसकी एंट्री हुई है नरेंद्र मोदी के शासनकाल में, केंद्र में उनके शासनकाल में नॉर्थ ईस्ट के स्टेट में बीजेपी ने अच्छी बढ़त बनाई है, अच्छी कोशिशें की है। आपके पास फिर आएंगे, फिर लौटेंगे आपके पास, लेकिन अभी फिलहाल मेरे हाथ में जो तथ्य आया है उसके ऊपर हम कुछ बातचीत करेंगे। এখন এই মুহূর্তে আমাদের কাছে যেটা এসছে, একেবারে আমরা যে পোলিং করেছিলাম, এক কথায় অঞ্জন যে পোলিং করেছিল, একেবারে বিরোধী দল 2024-এ কি পর্যদস্ত হয়ে পড়বে বিজেপির কাছে। পোলিংয়ে যা রেজাল্ট বেরিয়ে এসছে তা একেবারে চক্ষু চড়ক গাছ করবার মতো। একেবারে 74% মানুষ বলছে হ্যাঁ বিরোধী দল পর্যদস্ত হবে বিজেপির কাছে, এবং 26% মানুষ বলছে বিরোধী দল পর্যদস্ত হয়ে পড়বে না বিজেপির কাছে। যে তথ্য আপনাদের সামনে তুলে ধরছি তা একেবারে
একেবারে সোশ্যাল মিডিয়ায় আমাদের পোলিংয়ে এই তথ্য উঠে এসছে, সোশ্যাল মিডিয়ায় একেবারে জনসাধারণ জনার্দন এই তথ্য তুলে ধরছেন আমাদের কাছে, আমাদের সঙ্গে শেয়ার করছেন তাদের মতামত। একেবারে তারা বলছেন 74% মানুষ বিরোধী দল পর্যদস্ত হয়ে পড়বে বিজেপির কাছে, এমনটাই বলছেন। আর 26% মানুষ বলছে না, বিরোধী দল পর্যদস্ত হয়ে পড়বে না বিজেপির কাছে। যদিও বা এই বিচার, এই মতামত একেবারে 24 লোকসভা নির্বাচনে মোটেই হয়তো সেইভাবে ফল করতে নাও পারে, আবার পারতেও পারে। তার কারণ এই যে জনতা জনার্দন যা মতামত দেন বা দিয়ে থাকেন, সেটা সোশ্যাল মিডিয়ার আঁকড়াতে কতটা পরিমাণে বোঝা যায় সেটা আমরা কিছুই বলছি না, কন্ট্রাডিক্টও করবো না, আবার কনফার্মেশনও দেবো না। কিন্তু প্রশ্ন উঠছে এই 74% মানুষ যারা একেবারে 26% থেকে অনেকটাই উচ্চতর অবস্থায় রয়েছে, বিরোধী দল পর্যদস্ত হয়ে পড়বে বিজেপির কাছে। যারা আমাদের এই মুহূর্তে দেখছেন একেবারে ট্রাইব টিভিতে যারা দর্শক দেখছেন, তাদের উদ্দেশ্যে বলবো, এক কথায় অঞ্জন যারা দেখেন তাদের উদ্দেশ্যে বলবো, তারাও এইরকম পোলে অংশগ্রহণ করতে পারেন একেবারে ট্রাইব টিভিতে। তার জন্য ট্রাইব টিভির ইউটিউব এবং ফেসবুক পেজ ফলো করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, এবং তাহলে আপনারাও এই পোলে একেবারে অংশগ্রহণ করতে পারবে। আবারও আলোচনায় ফিরবার আগে একেবারে প্রথম প্রশ্ন রাখবো একেবারে রতনবাবুর কাছে। রতনবাবু, যেখানে একেবারে আমরা একদম পোল নির্বাচন করছি, পোল থেকে কথাগুলো বলছি, পোলিংয়ে যেটা দেখা যাচ্ছে যে 74% মানুষ বলছে আপনারা পর্যদস্ত হয়ে পড়বেন, 26% শুধুমাত্র মানছে যে না আপনারা পর্যদস্ত হবেন না। কি বলবেন? রঞ্জনদা, আপনারা যেটা দেখাচ্ছেন, আপনারা দেখাতে পারেন বিভিন্ন চ্যানেলে বা আপনাদের নিজস্ব, এটা আমাদের নিজস্ব পোলিং, এখনো পোলিং চলছে, এখনো পোলিং চলছে, স্টিল কাউন্টিং। যাই হোক, আপনাদের পোলিং চলছে বা কারা করছে এগুলো ধরুন আপনাদের ধারণার ভিত্তিতে বা বিভিন্ন আপনাদের ক্রাইটেরিয়া আছে, তার মধ্যে থেকে আপনারা দেখান। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি অঞ্জনদা, যে আজকে আপনি দেখুন সারা ভারতবর্ষ জুড়ে যেই সরকারটা চলছে, এনারাও ভারতবর্ষের মানুষ যারা পোলিং এ অ্যাকসেপ্ট করেছে সবকিছু। না ঠিক আছে, দেখুন পোলিং সবসময় ঠিক হবে তার কোনো মানে নাই। আমি আপনাকে যেটা বলছি যে ভারতবর্ষের মানুষ কাউরি পেতেন না বা কাউরি মানে সে মাথা বিক্রি করে দেয়নি কোনো পার্টির কাছে, ঠিক আছে। ভারতবর্ষের মানুষ বারবার সাধারণ নির্বাচন এসছে, তারা অংশগ্রহণ করেছে, নির্বাচনের বিভিন্ন রাজনৈতিক দল তারা বিভিন্ন ভাবে তাদের মতো করে প্রচার করে, তারপরে মানুষ যা রায় দেয় সেই রায়ে তারপর সরকার তৈরি হয়। আমি এই প্রসঙ্গে যাচ্ছি না। আজকে এই সরকারের যে আপনি কথা বলছেন যে এত % মানুষ বলছে, আপনি বলুন তো আজকে যে পার ক্যাপিটাল জিডিপি যেটা 2023 সালে আপনার গণনা হয়েছে $2600 ভারতবর্ষের, জার্মানির জিডিপি পার ক্যাপিটাল। এবার আপনি চলে যান যে জাপানের জিডিপি হচ্ছে $33,900 পার ক্যাপিটাল। বলুন যে কোন যুক্তিতে প্রধানমন্ত্রী বলছেন যে ভারতবর্ষ বিশ্বের 3য় অর্থনৈতিক শক্তিশালী দেশ হতে চলেছে? দেখুন অঞ্জনদা, হাওয়ায় ভাসিয়ে দিয়ে কিছু জুমলাবাজি কথা বললেই মানুষ তাকে মেনে নিবে তা না। আর একটা জিনিস আপনাকে বলি, বৈদেশিক প্রায় 2000 কিলোমিটার স্কয়ার ফুট এরিয়া চীন অতিক্রান্ত করে রেখেছে লাদাখে। আপনি যদি খোঁজ দিয়ে দেখেন তাহলে দেখুন ওখানকার চাষিরা সেখানে ছাগল গরু চড়াতে যেতে পারে না। আজকে বৈদেশিক নীতি পুরো, আপনি এলএসি কথা বলছেন, আপনি যে কথা বলছেন সেই অনুসারে কংগ্রেস সরকারের সময়তে কি ছিল অবস্থা? কংগ্রেস সরকারের আমলে কি ছিল অবস্থা আপনি জানেন? আপনি একবার দেখে নেন। আমি শুধু আপনাকে মনে করিয়ে দিতে চাই যে আজকে শুধুমাত্র যে পুলওয়ামায় যে সৈন্যরা মারা গেছিল তার ভিত্তির উপর দাঁড়িয়ে নরেন্দ্র মোদী সরকার দ্বিতীয়বার জাতীয়তাবাদী সুশ্রুতি দিয়ে তিনি কিন্তু ক্ষমতায় এসেছিলেন। এবার তিনি যেটা করতে চাচ্ছেন যে শুধুমাত্র রামকে সামনে রেখে এই তৃতীয়বার তিনি ক্ষমতায় আসতে চলেছেন। না রতনবাবু, কিন্তু আপনাকে একটা কথা বলতে হচ্ছে, শুধুমাত্র জাতীয়তাবাদী বা রাম মন্দির নয়, আপনাকে আরো একটা জিনিস এটা মনে করার চেষ্টা করব, ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ, এবং যদিও বা আপনারা বলতে পারেন তর্কের খাতিরে চাই এগুলো একটাও প্রমাণ হয়নি, প্রমাণ সাপেক্ষ বিষয় মানছি, কিন্তু এটাও তো সত্যি যে এত টাকা বেরোচ্ছে, এত দুর্নীতির কথা উঠছে, সেটাও তো একটা ইস্যু। 24 লোকসভা নির্বাচনের আগে আপনাদের প্রপাগান্ডা কি? শুনুন, আমাদের যেটা পরিষ্কার কথা হচ্ছে, রাহুল গান্ধী আমাদের নেতা, যেটা ভারত জোড়ো যাত্রা শুরু করেছে, এটাই আমাদের সামনের লোকসভা নির্বাচনে বড় ইস্যু। কারণ সাধারণ মানুষের সাথে যে অন্যায় হচ্ছে
প্রতিনিয়ত এই তারই প্রতিবাদে আমাদের সর্বোপরি নেতা রাহুল গান্ধী যে ন্যায় যাত্রা করছে, সামাজিক ন্যায়, অর্থনৈতিক ন্যায় এবং রাজনৈতিক ন্যায়, বেকারদের ন্যায়, কৃষকদের ন্যায়, শ্রমিকদের ন্যায়, এই ন্যায় যতক্ষণ না হবে সব ন্যায়কে মিললে তাক আমাদের এই আন্দোলন চলবে। বেশ 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 আজকে আপনি আবারও সুযোগ দেবো আপনাকে। আমি একেবারে মাধববাবুর কাছে আসবো। মাধববাবু যে কথা বলছেন, রতনবাবু একেবারে জাতীয়তাবাদীর কথা বলছেন, রাম মন্দিরের কথা বলছেন, এবং এই সব প্রশ্নের উত্তর আপনারা কিভাবে দেবেন? তার কারণ এটাও তো সত্যি প্যারালালি যে আপনারা সত্যি সত্যি রাম মন্দিরকে এজেন্ডা বানাতে চলেছেন 2024 লোকসভা নির্বাচনে। একেবারে 500 বছরের ইতিহাসকে আপনারা আবার একদম কবর খুঁড়ে নিয়ে এলেন। শেষ পেরেকটাকে এবার পুঁতবেন একেবারে 2024 লোকসভা নির্বাচনের আগে। দেখুন, রাম মন্দির তৈরি হওয়ার আগে কিন্তু বিরোধীরা বলছিলেন যে রাম মন্দির করবে 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 করে রাজনীতি করছেন। এবার রাম মন্দির হয়ে গেছে, এবার আর রাম মন্দির ইস্যু করে নির্বাচন করতে পারবেন না। আসলে ভারতীয় জনতা পার্টি নির্বাচন করেন উন্নয়ন দিয়ে। এবার আপনি পশ্চিমবঙ্গের রাজ্যের দিকে তাকিয়ে দেখুন রতনবাবু, পশ্চিমবঙ্গে যে বড় বড় কাজগুলো হচ্ছে, রাস্তার কাজ, জলের কাজ, যা কাজ হচ্ছে সব সেন্ট্রালের টাকা দিয়ে হচ্ছে কাজটা, রাজ্য সরকারের কোনো কাজ নেই। এই পশ্চিমবঙ্গ থেকে বুঝতে পারবেন আপনি। পশ্চিমবঙ্গের দিকে তাকিয়ে দেখুন প্রধানমন্ত্রী সড়ক যোজনা আর অন্যান্য যে কাজগুলো আছে, অন্যান্য কাজগুলো আছে। আজকে আপনার আজকে দেখুন রতনবাবু, আজকে পশ্চিমবঙ্গের দিকে তাকিয়ে দেখুন, আজকে রাজ্য সরকারের কোনো কাজ নেই, রাজ্য সরকার কোনো কাজ করতে পারছে না। যেই কাজটুকু করছে সেটুকু সেন্ট্রালের টাকা দিয়ে। আজকে যদি বলুন এইমসের কথা বলুন, পশ্চিমবঙ্গের যে সুপার স্পেশালিস্ট হাসপাতালগুলো হয়েছে এবং রাস্তা হয়েছে, যা কিছু হচ্ছে সব সেন্ট্রালের টাকা। আর এদিকে যে রেশনের ব্যবস্থা করা হচ্ছে, এটাও রাজ্য সরকার বলছে যে রেশনটা আমরা দিচ্ছি। আরে সাধারণ মানুষ জানেন এটা হলো এফসিআই গোডাউন, মানেটা কি? অর্থাৎ দেখুন এই পশ্চিমবঙ্গে যে কাজ হচ্ছে, পশ্চিমবঙ্গে যে কাজ হচ্ছে সেটাও সেন্ট্রাল। কাজেই এই উন্নয়নের ধারা, উন্নয়নের ধারাকে ভিত্তি করে আগামী দিনে এনডিএ সরকার 400 আসন দখল করবে। দেখুন, ভারতবর্ষের একটা ফেডারেল স্ট্রাকচার আছে। সেই ফেডারেল স্ট্রাকচার অনুযায়ী সমস্ত রাজ্য থেকে কেন্দ্র ট্যাক্সের আকারে অর্থ নিয়ে যায় এবং সংবিধান অনুযায়ী সেই টাকা থেকে বিভিন্ন খাতে রাজ্যগুলোকে টাকা দেওয়ার প্রভিশন রয়েছে বলেই কেন্দ্র সরকারকে সেই টাকা দিতে হয়। এই টাকা কেন্দ্রের টাকা নয়। কথা বলবেন না, গলা শুনলেন, আমার গলা অনেক বেশি। যেটা বলছি কেন্দ্র দিতে বাধ্য, সংবিধান অনুযায়ী দিতে বাধ্য। তা সত্ত্বেও 100 দিনের কাজে জানেন আপনারা টাকা আটকে রেখেছে বিভিন্ন ভাবে। পশ্চিমবঙ্গ সরকারকে অর্থনৈতিক অবরোধ করা হচ্ছে। ফেডারেল স্ট্রাকচারে আপনি কথা বলছেন, খুব যুক্তিযুক্ত কথা। সত্যিই তো কেন্দ্র সরকারকে টাকা দিতে হবে, এটা তারা ভিক্ষা দিচ্ছে না, এটা অনুদানও দিচ্ছে না। কিন্তু এটাও তো প্যারালালি সত্যি যে কেন্দ্র সরকারের টাকাগুলোকে অন্য খাতে ব্যবহার করা, সেটা তো ফেডারেল স্ট্রাকচারের মধ্যে নেই, কোনো হিসাব নেই। কোনো হিসাব না, আমি উত্তরটা জানি না। বলুন। প্রত্যেকটা জিনিসের প্রত্যেক বছরে ক্যাগ রিপোর্টে পেশ করতে হয়, তারপরে কেন্দ্র টাকা দেয়। সেই প্রত্যেক বছরের হিসাব অলরেডি মুখ্যমন্ত্রী দিয়েছে, নিয়মই এটা। যদি কোনো রাজ্য না দিয়ে থাকতে পারে হিসাব, পরের বছর তার টাকা অ্যালটমেন্ট হবে। তাহলে প্রধানমন্ত্রী ক্যাগ রিপোর্ট পড়ার কথা কেন বলছেন? ক্যাগ রিপোর্ট পড়ার কথা কেন বলছেন উনি জানেন। ওনার হাত দিয়ে ক্যাগ রিপোর্ট এখন সব কিছুতে জানেন একটা নিয়ন্ত্রণ তৈরি হয়ে গেছে। আজকের দিনে একনায়কতান্ত্রিক সরকার চলছে, যেখানে আদালত থেকে শুরু করে ক্যাগ রিপোর্ট এবং আপনারা দেখছেন বিভিন্ন যে সংস্থাগুলো আছে কেন্দ্রীয়, সেগুলোকে অপচয় করা হচ্ছে বিভিন্নভাবে, অন্যায়ভাবে লাগিয়ে দিয়ে, বিরোধীদের বিরুদ্ধে লাগিয়ে দিয়ে তাদের নানা রকমভাবে ফাঁসানোর চেষ্টা হচ্ছে। কিন্তু কোনো কেসের আজ পর্যন্ত মীমাংসা হয়নি এবং আগামী দিনেও হবে না। শুধুমাত্র একটা প্রোপাগান্ডা তৈরি করার জন্য কেন্দ্রীয় সরকার এই এজেন্সিগুলোকে লাগিয়ে দিয়েছে। আজকে উনি বলছেন যে চালের কথা, আপনার চাল বন্ধ হয়ে গেছে কেন্দ্র সরকারের। এখন যেটা দিচ্ছে সেটা সমস্ত স্টেট গভর্নমেন্টের দেওয়া যে চাল, সেটা থেকে যে চাল আসছে, আজকে সমস্ত 100 দিনের কাজের টাকা আজকে বন্ধ করে দিয়েছে, যার জন্য আন্দোলন করতে হয়েছে। বিভিন্নবার কেন্দ্র থেকে প্রচুর কেন্দ্রীয় টিম পাঠানো হয়েছে এবং তারা তদন্ত করে রিপোর্ট দিয়েছে। সেখানে কোথাও দুর্নীতি, কোথাও অস্বচ্ছতা কিছু দেখা যায়নি। তা সত্ত্বেও 100 দিনের কাজ এখানকার কিছু যারা বিজেপির নেতৃত্ব
তারা কেন্দ্র সরকারকে বোঝাচ্ছেন যে অর্থনৈতিক যদি অবরোধ করা যায় তাহলে এখানে পশ্চিমবঙ্গে মাধববাবু ডিফেন্ড করার চেষ্টা করছেন, বিজেপির পক্ষ থেকে ডিফেন্ড করার চেষ্টা করছেন, কিন্তু প্রশ্ন হচ্ছে এত কিছু হওয়ার পরেও আন্ডার কনফিডেন্ট থাকছে INDIA জোট, যেখানে একেবারে, আমি রতনবাবু আপনার কাছেও আসবো, INDIA জোট যেখানে একেবারে বিভ্রান্ত হয়ে পড়ছে, আবারও কেউ কেউ ভেতর থেকে বাইরে বেরিয়ে NDA জোটের সঙ্গে হাত মেলাচ্ছেন, সেই মতো অবস্থায় বিজেপি কেন্দ্র সরকার রাজ্যসভায় কনফিডেন্সের সাথে বলছেন ইস বার 400 পার। এবং এই কথা নিয়েই এখন আপাতত সময় একটা ছোট্ট বিরতি, ফিরছি বিরতির পর কোথাও যাবে না, সঙ্গে থাকুন, দেখতে থাকুন এক কথায় অঞ্চল। फिर বিরতির পরে এবার একেবারে সরাসরি চলে যাব सुरेंद्र जी কাছে। सुरेंद्र जी, इस बार जो दुर्नीति जो इशू सबसे ज़्यादा उठ के आ रहा है, जो अभी संवाद शिरोनाम पे है कि हाँ इसी वक्त दुर्नीति जो इशू है उसको हथियार बना रहा है बीजेपी, ये सही है या गलत? देखिए, हथियार बनाए या नहीं बनाए, लेकिन उसका क्रेडिट तो जरूर लेना चाहिए बीजेपी, क्योंकि 300 साल से ज्यादा जो जिस बंदी पर विवाद चला रहा था और जिस एजेंडे को लेकर के बीजेपी ने अपनी बुनियाद खड़ी की, उसके संगठन RSS ने इसे एक बड़ा एजेंडे के तौर पर भारत में पेश किया, हिंदुत्व के एजेंडे को सामने रखा है, तो उसका क्रेडिट जरूर लेना चाहिए। उसकी क्रेडिट शायद इस पार्टी को मिलेगी भी, क्योंकि हिंदुत्व का जिस तरह से प्रभाव देखा जा रहा है का समुदाय में इस मंदिर को लेकर के जिस तरह के उत्साह है, हर कोई राम मंदिर के दर्शन करना चाह रहा है, महादर्शन ट्रेन चलाया जाएगा, तो स्पेशल प्रोविजंस भी दिए जाएंगे। लेकिन इस वक्त केंद्र सरकार की सबसे बड़ी चुनौती है और सबसे बड़ी जो फोकस है वो फोकस है आदिवासी कम्युनिटी। आप देख रहे हैं कि अभी इसी भाषण के दरमियान प्रधानमंत्री नरेंद्र मोदी कह रहे हैं कि 44% जनजातियों में यानी ST कैटेगरीज में तो उनकी जनजाति महोत्सव मनाया जा रहा है, और इसी जनजाति महोत्सव के लिए जनजाति गौरव दिवस मनाया जा रहा है। जनजाति महोत्सव के लिए ही कुछ दिनों के बाद झारखंड आगमन भी है, झारखंड भी पहुंचे प्रधानमंत्री मोदी। और जिस तरह से छत्तीसगढ़ और मध्य प्रदेश में आदिवासियों का समर्थन पाने में बीजेपी कामयाब हुई है, तो आदिवासी वोट बैंक को भी अपनी तरफ खींचने में ज्यादा फोकस है। ओके ओके, तो ने जो टिक रखा है उस टारगेट को अचीव करने में उन्होंने अलग अलग एजेंडे को भी साधना शुरू कर दिया है। और इन्हीं आंकड़ों के भरोसे, यानी इन्हीं साथ और समर्थन के भरोसे बीजेपी की सरकार 2024 के लोकसभा चुनाव में 400 पार के लक्ष्य को हासिल करना चाह रहा है, जो प्रधानमंत्री नरेंद्र मोदी ने जो टास्क दिया है अपनी पार्टी को, अपने सदस्यों को। और जिस तरह से तूफानी प्रचार का दौर शुरू हो चुका है, इससे लगता है कि बीजेपी आखिरी से ज्यादा नए टारगेट को ज्यादा से ज्यादा रखना चाहती है, ताकि अगर उससे पीछे अगर वो आ भी जाए तो सरकार बनाने की स्थिति में रहेगी। एक तरफ, दूसरी तरफ हम देख सकते हैं कि राहुल गांधी की भारत जोड़ो न्याय यात्रा, उसका भी अच्छा खासा प्रभाव देखने को मिल रहा है, क्योंकि अभी वो झारखंड के रास्ते, बंगाल के रास्ते से होते हुए वो झारखंड दाखिल हुए और झारखंड के रास्ते से वो उड़ीसा गए हैं। तो इस यात्रा का भी एक असर देखने को मिलेगा 2024 के चुनाव में। तो 400 आंकड़े को लेकर बीजेपी जहां चल रही है, वहीं आम आदमी के मुद्दों को लेकर के कॉर्पोरेट सेक्टर के विरोध में एक लामबंद करते हुए लोगों को, आमजनों के मुद्दों को लेकर के बीजेपी के खिलाफ कांग्रेस की भी न्याय यात्रा चल रही है, भारत जोड़ो यात्रा चल रही है। तो लक्ष्य बड़ा जरूर है, लेकिन पिछली बार 2014 से जिस तरह से ज्यादा आशातीत सफलता 2019 में मिली, तो एक उसी स्कोर को आगे और बढ़ाने के लिए 2024 में इन्होंने बड़ा टारगेट रखा है। लेकिन सुरेंद्र जी, ये तो बहुत बड़ा आंकड़ा निकल के आ रहा है। 67 सीट से 67 सीट जो अभी फिलहाल उसके पास नहीं है, बीजेपी के पास, ये 67 सीट कैसे वो लोग अरेंज करेगा? देखिए, जो इंडिया गठबंधन बने थे, INDIA गठबंधन, महागठबंधन बने थे, उसी के दम पर विपक्ष को ये भरोसा था कि वो भारत में एक नया जनाधार तैयार करेगी और नरेंद्र मोदी को चुनौती देगी। लेकिन जिस तरीके से, जिस तेजी के साथ इंडिया गठबंधन, महागठबंधन तैयार हुआ था, वो भड़बड़ा कर गिर गए। और बीजेपी ने उस इंडिया गठबंधन को ढंग से बनने भी नहीं दिया, उससे पहले ही उसमें नेतृत्व
नेतृत्व को लेकर के, सीट के शेयरिंग को लेकर के जो मेजर पेच है वो पेच अभी तक सुलझ नहीं पाई है। तो दूसरी तरफ जब एक जो विपक्ष दिखाई पड़ता है तो सत्ता में बैठे हुए लोगों को अपना सत्ता वापस पाना और ज्यादा बहुमत के साथ पाना थोड़ा आसान नजर आने लगता है। বেশ, আমরা আসবো একেবারে এই বিষয়ে। আপ নেত্রী প্রিয়াঙ্কা কাকার কি বলেছেন একবার শোনাবো, তারপর বিষয়টা আলোচনা আসবো। রতনবাবুকে বলার সুযোগ দেবো। আসছি, শুনুন। अपने किसी भी राज्य में इस मॉडल को रेप्लिकेट नहीं कर पाई। हर जगह उनका बजट भी घाटे में रहता है। देश भर के लोग डिमांड करने लगे कि अरविंद केजरीवाल जी उनके स्टेट में भी आए, कि उनके स्टेट में भी केजरीवाल मॉडल ऑफ गवर्नेंस हो और ऐसी सुविधाएं मिले। ये लोगों ने देखा कि आम आदमी पार्टी एक पढ़े लिखे लोगों की पार्टी है, कि वो अपने बहुत अच्छे खासे व्यापार और प्रोफेशन छोड़कर अरविंद केजरीवाल जी की विजन को आगे बढ़ाने के लिए आए थे। भाजपा की तरह थोड़ी है कि गुंडे मवाली हो और राजनीतिक संरक्षण के लिए पॉलिटिक्स में आए हो या पैसा कमाने के लिए पॉलिटिक्स में आए हो। बस भाजपा को दिक्कत हो गई आम आदमी पार्टी से, उन्होंने अपना एनफोर्समेंट डायरेक्टोरेट हमारे पीछे छोड़ दिया। अरविंद केजरीवाल जी की पॉपुलैरिटी को किस तरह कम किया। রতনবাবু, যদিও বা আপনাকে এই প্রশ্নটা করাটা কতটা জাস্টিফাইড আমি জানি না, বাট একটা প্রশ্ন এখানে করতেই হচ্ছে। আসবো রতনবাবু, আপনাকে সুযোগ দেবো। প্রশ্ন হচ্ছে, যেখানে আপ পার্টি এবং কংগ্রেস পার্টির মধ্যে দ্বৈরথ বারবার প্রকাশ্যে সামনে এসছে, পাঞ্জাব একেবারে নয়া এক্সাম্পল, কিন্তু প্রশ্ন হচ্ছে আপনারাও কি এটাই মানেন যে বিজেপিতে আনএডুকেটেড লোকেরা রয়েছে এবং প্রিয়াঙ্কা কাকারের এই কথাগুলোকে আপনি সমর্থন করবেন? দেখুন, উনি কি বলেছেন সে তো শুনলাম আমরা। তো দেখুন, অনেকের সময় দেখবেন নেপোলিয়নের ক্ষেত্রেও দেখেছিলেন যে তিনি যে সেরা না, জানতে পেরে তিনি কিন্তু বলেছিলেন আমি সেরা। এখন নরেন্দ্র মোদী মনে করছে যে যা হতো 5 বছরে সেটা বুঝতে পেরে তার তো সামনে কোনো ইস্যু নাই, তাই তিনি এই কথা বলছেন যে আপকি বার 400 পার। ঠিক আছে, সে উনি বলতে পারে 400 কেন 500 পার করতে পারে, সেটা ব্যাপার না। অজিত চৌধুরী পার্লামেন্টে বলেছে, হ্যাঁ, में है किसी को लगते हैं मुसलमान खतरे में है, जरा धर्म के चश्मा उतर के देखो यारो, हिंदुस्तान खुद खतरे में है। কারণ এই বলছি অর্জুন দা, তিনি যেই গাড়িতে চাপেন সেই গাড়ির দাম 15 কোটি টাকা। আজকে তিনি যে প্লেনে করে যান 4,500 কোটি টাকা দামের প্লেনে করে যান। আজকে সাধারণ যুবক বা বেকারদের কি অবস্থা? তিনি বলেছিলেন 2 কোটি চাকরি হবে বেকারদের, তিনি দিতে পারেনি। আজকে আপনি বলুন তো, আপনি বলছিলেন যে তদন্ত যেটা সিবিআই বা ইডি তদন্ত করছে, আজকে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন বিধানসভায় মন্তব্য করেছেন কি আপনি জানেন? যে আমরা জঙ্গল থেকে বাইরে এসেছি, ওদের সামনে সমান হয়ে গিয়েছি, তাই ওদের কাপড়ে নোংরা লেগে গেছে। তাহলে কতটা আক্ষেপের কথা বলেছেন একটা জনজাতির নেতা। আমাদের রাহুল গান্ধী বলেছেন এটা সমস্ত জনজাতি। রতনবাবু দেখুন, কনস্টিটিউশনে শুনে নিন প্লিজ। রতনবাবু, কনস্টিটিউশনে 3টে বডি রয়েছে, লেজিসলেটিভ, এক্সিকিউটিভ এবং তার সাথে জুডিশিয়ারি। প্রশ্ন হচ্ছে এই লেজিসলেটিভ এবং এক্সিকিউটিভ সবকিছু, প্লিজ শুনে নিন, প্লিজ শুনে নিতে হবে, আপনাকে শুনতে হবে, প্লিজ শুনে নিন, আগে শুনে নিন। রতনবাবু, প্রশ্নটা শুনে নিন। প্রশ্ন হচ্ছে আপনি বলছেন হেমন্ত সোরেন জাতিভিত্তিক কথা, না প্লিজ হেমন্ত সোরেন প্লিজ শুনে নিন। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন একেবারে বাইরে এসে ওদের সমান হয়ে গেছি, তাই ওদের কাপড়ে নোংরা লেগে গিয়েছে। ভাবতে পারছেন আজকে আপনি ভাবুক হয়ে পড়ছেন রতনবাবু, আপনি ভাবুক হয়ে পড়ছেন রতনবাবু প্লিজ, রতনবাবু প্লিজ। আমি জানি না আমার সাউন্ড আপনার কাছে পৌঁছচ্ছে কিনা। রতনবাবু আমার সাউন্ড আপনার কাছে পৌঁছচ্ছে? রতনবাবু আমার সাউন্ড আপনার কাছে পৌঁছচ্ছে?
আমার সাউন্ড আপনার কাছে পৌঁছচ্ছে না হয়তো, আপনি বড্ড ভাবুক হয়ে করছেন। প্রশ্ন হচ্ছে ফেডারেল স্ট্রাকচারের মধ্যে, কনস্টিটিউশনের মধ্যে কোনো জায়গাতে এসসি এসটি ওবিসি জেনারেল আলাদা করে ব্যাপারটা এরকম ভাবা নেই যে কারো মধ্যে দুর্নীতি থাকলে পরে তাকে কোনো রকম জুরিসডিকশনের মধ্যে আনা যাবে না, এরকম কিন্তু কোনো শব্দ অর্থ লেখা নেই, কোনো কনস্টিটিউশনে লেখা নেই। তাই এই শব্দটা আমার মনে হয় আপনি ভুল বলছেন। আমি একেবারে অরিন্দমবাবুর কাছে আসবো। অরিন্দমবাবু কী বলছিলেন বলুন। 40টা সিট একেবারে যেখানে বলা হচ্ছে এক প্রকার তৃণমূল সরকারকে, মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র কটাক্ষ করেছেন নরেন্দ্র মোদী। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো সত্যিটারই ব্যাখ্যা করে ফেলেছেন। তার কারণ আপনারা জানেন, যেই সময় এখন লোকসভা নির্বাচন সামনে চলে এসছে, যেই সময় কংগ্রেস ইন্ডিয়া দলের একটা বড় শরিক, জোটের সবচেয়ে বড় শরিক, যার উচিত ছিল সমস্ত দলগুলোকে নিয়ে একসাথে স্ট্র্যাটেজি তৈরি করা, সবাইকে একসাথে রাখা এবং আগামী দিনে নির্বাচনটা ফেস করা। কিন্তু কংগ্রেসের শীর্ষ নেতৃত্বরা এই যাত্রা নিয়ে ব্যস্ত থাকার ফলে যে সিট শেয়ারিংয়ের ব্যাপার এবং সমস্ত দলগুলোর সাথে যোগাযোগের ব্যাপার, এখান থেকে যে তারা সরে আসলো, যার ফলে কিন্তু আমরা বিহারেও দেখলাম নীতিশ কুমার তিনিও দুর্বল হয়ে পড়লেন এবং তার মানসিকতা চেঞ্জ করে তিনি বিরোধী দলের সাথে যুক্ত হলেন। এবং যদি একটা লড়াই করতে হয় সেখানে স্ট্র্যাটেজিক্যালি আগাতে হয়। এবং বিজেপি এই মুহূর্তে সত্যি কথা বলতে ভারতবর্ষের সবচেয়ে লার্জেস্ট পার্টি হিসাবে আছে। এর মতো একটা যারা ধর্মকে কেন্দ্র করে রাজনীতি করছে, এরকম একটা দলকে ঠেকাতে গেলে তার জন্য স্ট্র্যাটেজি এবং বিভিন্ন স্টেটের যে আলাদা আলাদা সেখানকার সমস্ত ইস্যুগুলো আছে সেগুলোকে ঠিক করা, সেখানকার আপনাদের সিট শেয়ারিং ঠিক করা, এগুলো নিয়ে কংগ্রেস সময় দেওয়া উচিত ছিল। যেই সময় কংগ্রেস আজকে করতে বেরিয়েছে, কিন্তু এই কমিউনিকেশন গ্যাপ হয়ে গেল। একজন শরিক কথা বলছে, নরেন্দ্র মোদী কনফিডেন্স পাচ্ছেন এই কথা বলার যে আগলেবারও আমরা সরকার করব। তার ওনার পক্ষে স্বাভাবিক, তার দলকে উদ্বুদ্ধ করার জন্য তিনি 300-400 এটা বলবেনই, কিন্তু তার প্যারালালি যে রাজনীতিটা করা ছিল উচিত ছিল, আমার মনে হয় কংগ্রেস সেখান থেকে চ্যুত হয়েছে। তার ফলেই আমাদের মুখ্যমন্ত্রী বলেছে যে এইভাবে চলতে থাকলে কংগ্রেস যে 40টা সিট গতবার পেয়েছিল, সেই 40টা সিটেই কংগ্রেসকে আবদ্ধ থাকতে হবে, সেটাকে আর এগিয়ে নিয়ে যাওয়ার একেবারে অন্তিম লগ্নে চলে এসেছি, একেবারে অন্তিম লগ্নে চলে এসেছি। এবার সবাইকে এক কথা অঞ্জনের 1 মিনিট স্ট্যান্ড পয়েন্ট দেওয়ার সুযোগ দেবো সবাইকে, সবাই 1 মিনিট স্ট্যান্ড পয়েন্ট রাখার সুযোগ পাবেন। প্রথমেই সুযোগ দেবো একেবারে রতনবাবুকে। রতনবাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, প্লিজ আনইন্টারাপ্টেড বলুন। রতনবাবু, আমার কথা শোনা যাচ্ছে? রতনবাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, বলুন। টেকনিক্যাল কিছু সমস্যা হচ্ছে, আমি সুযোগ দেবো একেবারে মাধববাবুকে। মাধববাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, প্লিজ কেউ ইন্টারাপ্ট করবেন না, বলুন। দেখুন, আজকের আলোচনা থেকে যেটা আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্রজি যেটা বললেন যে 400 আসন, এটা একদম ঠিক। 400 আসনের বেশি পেয়ে এনডিএ সরকার আসবে। এখন প্রশ্নটা হলো যে বিরোধীরা ওনারা জেনে গেছেন ব্যাপারটা, যে এটা নরেন্দ্রজি যেটা বলেছেন এটা ঠিক, কারণ নতুবা ওনারা মিথ্যা কথাগুলো বলতেন না। যেমন একটু আগে রতনবাবু বললেন যে নরেন্দ্র মোদী 15 লক্ষ টাকা করে প্রত্যেক নাগরিককে অ্যাকাউন্টে ঢুকিয়ে দেবেন। এটা কোথা থেকে ওনারা পেয়েছেন আমি জানি না, কারণ নরেন্দ্র মোদী একটা কথা বলেছিলেন যে বিদেশে যে কংগ্রেসের আমলে যে টাকাগুলো বিদেশে চলে গেছে, সেই টাকা যদি আনা যায় তাহলে একটা টাকা প্রতিটা জনগণকে দেওয়া যাবে। আর ওনারা এটা মিথ্যা বলে চাপিয়ে দিচ্ছেন। এই চাপানো, এই যে মিথ্যা, এই মিথ্যার দৌলতেই কিন্তু আজকে তাদের ভরাডুবি হবে। আর আমাদের যে বিজেপি, ভারতীয় জনতা পার্টি, একদম উন্নয়নকে সামনে রেখে জনগণকে সঠিক মর্যাদা দিয়ে ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আর ধর্ম নয়, উন্নয়নটাই বিজেপির একমাত্র লক্ষ্য। এই লক্ষ্যকে সামনে রেখেই নরেন্দ্র মোদী এই আশ্বাস, এটা আশ্বাস বলবো না, এটাই সত্যি সত্যি বাস্তব হবে যে 400 আসন বেশি নিয়ে সরকার ক্ষমতায় আসবে। আপনার সময় শেষ, একেবারে অরিন্দমবাবু কাছে আসবো। অরিন্দমবাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে, প্লিজ কেউ ইন্টারাপ্ট করবেন না, বলুন। আমার যা মনে হচ্ছে নরেন্দ্র মোদী এতটা কনফিডেন্ট দুটো জিনিসের উপরে হতে পারে। নাম্বার 1, ইভিএমে ভিভিপ্যাট যুক্ত আগামী দিনেও হয়তো হচ্ছে না, এবং যার ফলে
তিনি মনে করছেন যা খুশি করে 400 আসন পাওয়া সম্ভব, নাহলে কাজের কাজ তো তিনি কিছু করেননি যাতে 400 কেন সরকার গঠন করা যায়। আর একটা হতে পারে যে তিনি ভাবছেন যে সমস্ত বিরোধী দলের নেতাদেরকে ইডি, সিবিআই এইসব কেন্দ্রীয় এজেন্সি লাগিয়ে দিয়ে তাদেরকে বিভিন্নভাবে গ্রেপ্তারি করে এবং প্রমাণ হোক বা না হোক তাদের বিরুদ্ধে কোনো মামলা, কিন্তু তাদেরকে লোকসভার আগে ভিতরে ঢুকিয়ে দিয়ে তিনি হয়তো এই সিট অ্যাচিভ করতে পারেন এবং গভর্নমেন্ট তৈরি করতে পারেন। কিন্তু তিনি একটা কথা ভুলে যাচ্ছেন যে গভর্নমেন্ট তৈরি করার ব্যাপারটা অ্যাসিওর করেন জনগণ, এবং জনগণ তারা নিশ্চিতভাবে গোটা ভারতবর্ষের জনগণ লাস্ট 10 বছরের মোদিজির যে সরকার, সেই সরকারের যে কার্যপদ্ধতি, সেই সরকারের যে নীতি, সেই সম্পর্কে জনগণ ওয়াকিবহাল আছেন। সেই দিকে লক্ষ্য রেখেই এবং সাম্প্রদায়িক সম্প্রীতি যাতে আগামী দিনও বজায় থাকে সেই দিকে লক্ষ্য করে ভারতবর্ষের জনগণ বিজেপি বিরোধী সরকার নিশ্চিতভাবে গঠন করবে। একেবারে রতনবাবুর কাছে আসবে। রতনবাবু, শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ হ্যাঁ, বেশ, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, বলুন। एक शायरी ने कहा है, काबा में रहो या काशी में, निबत को उसकी बातों से है। तुम राम कहो रहीम कहो, मकसद तो उसकी जातों से है। धरती से हमने से सबका बोझ उठाना, गगन से सीखा है हमने ऊपर उड़ते जाना, सूरज की लाली से सीखा है जगत को आलोकित करना, चंद्रा की किरण से सीखा है सबकी पीड़ा हरण करना, पर्वत से सीखा है हमने दृढ़ संकल्प बनाना, और नदी से सीखा है हमने आगे बढ़ते रहना, सागर से के लहर से सीखा है सुख दुख सहे जाना, तूफानों से सीखा हमने आपस से टकराना। তো আমাদের লক্ষ্য যে যতদিন না এই ন্যায় সাধারণ মানুষের পাবে ততদিন আমাদের এই লড়াই চলবে। আমাদের নেতা অধীর চৌধুরী এবং আমাদের রাষ্ট্রনেতা রাহুল গান্ধী, আমি একান্তভাবে দুঃখিত, আপনার ফিডারটা আমাকে ডাউন করতে হচ্ছে। আপনি অর্ধেক সময় আপনার শায়রিতে শেষ করে ফেলেছেন। যাই হোক, একেবারে সুরেন্দ্র স্যারের কাছে আসবো। সুরেন্দ্র জি, एक लाइन पे आप कैसे इसको कंक्लूड करेंगे? 1 मिनट समय आपके पास है, बताइए। বলবো হাতি চলে বাজার, উঠতে বুকে হাজার, কে কি বললো আমাদের দেখলাম না, কে 400 পার করলো, কে 500 পার করলো, সেটা বড় কথা না। আমাদের লড়াই মানুষের স্বার্থ নিয়ে লড়াই, মানুষের উন্নয়ন নিয়ে লড়াই। এই লড়াই আমাদের থাকবে, আমাদের জাতপাতের লড়াই নয়, আমাদের মানুষের উন্নয়ন की परिस्थितियां वैसी है। तो हम अपने आसपास भी अगर सीटों की गणना देखते हैं, जो 2019 की जो फिगर है वो 2024 में शायद दिखाई ना दे, पर ये विश्वास या स्ट्रैटेजी बीजेपी की हो सकती है कि विपक्ष के बिखरने से बीजेपी को फायदा होगा। और जैसा कि बीजेपी कहती है कि अयोध्या तो का मंदिर बन गया, मथुरा काशी अभी बाकी है, तो मथुरा काशी जैसे मुद्दे बीजेपी को जरूर फायदा पहुंचाएंगे और विपक्ष का जो बिखराव इनके लिए सबसे बड़ा फॉर्मूला साबित होगा। একেবারে নির্দিষ্ট সময়ের আগে আপনি শেষ করেছেন। একেবারে আপনাদের চারজনকেই অশেষ ধন্যবাদ ট্রাইব টিভিতে জয়েন করার জন্য, এক কথা অঞ্জনা আসবার জন্য। যে কথা বলে আজকের এই স্পেশাল শো শেষ করব, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। বলা যেতে পারে এই গণতান্ত্রিক দেশে সবার মতামত রাখার যথেষ্ট অধিকার রয়েছে এবং সেই অধিকারে কেউ কখনোই হাত তুলতে পারে না। এবং পলিটিক্স এবং রাজনীতি কখনোই প্রেডিকশনের ওপর কাজ করে না, সংখ্যার ওপর কাজ করে না, মানুষের রায়ের ওপর কাজ করে। তাই 400 পার আদৌ হবে না কি হবে না তার সময় বলবে। একেবারে লোকসভা নির্বাচন অতি আসন্ন। আর এরকমই টান শো দেখার জন্য ঠিক সন্ধ্যে 7টা নজর রাখতে হবে ট্রাইব টিভির পর্দায়। এক কথায় অঞ্চলে। নমস্কার।